জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি মেহরিন আনি। প্রধানমন্ত্রী বলেছেন, ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে মানুষের চাহিদা বেড়েছে, সেদিক বিবেচনায় বাড়াতে হবে ফসল উৎপাদন। কৃষক লীগের ৩ মাসের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, উদ্বৃত্ত ফসল সংরক্ষণে প্রতিটি বিভাগে সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আষাঢ়ের প্রথম দিন সকালে গণভবনে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৮৪ সাল থেকে বর্ষাকালে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ। উৎপাদিত বাড়তি ফসল সংরক্ষণের প্রতিটি বিভাগে সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যথাযথভাবে পশু কোরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে পেরেছি, আজকে আমরা গবেষণা করছি। এই যে গবেষণা করে আজকে কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি, এই গবেষণা ইনস্টিটিউটগুলিকে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই কিন্তু করা, এবং তিনি এটা করে দিয়ে গেছেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছেন, পাট গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড এবং এরকম কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করে দিয়ে গেছেন। কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে, সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে রাজধানীর পশুর হাট। ক্রেতারা অনেকে বলছেন গতবারের চেয়ে দাম একটু বেশি, আবার কেউ বলছেন দাম সাধ্যের মধ্যেই, তবে ন্যায্য দাম না পাওয়ায় অভিযোগ করেছেন বিক্রেতারা। এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর বছিলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, সময় গড়ানোর সঙ্গে দাম কি কমেছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন, ক্রেতারা বলছেন দাম কিছুটা হলেও বিকেলের দিকে কম মনে হয়েছে তাদের। আবার কেউ কেউ বলছেন যে দাম সহনীয় আছে, যেহেতু গোখাদ্যের দাম বেড়েছে সেক্ষেত্রে গত বছরের তুলনায় দাম একটু বাড়বে, এটি স্বাভাবিক। যদিও বিক্রেতারা অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন, তারা বলছেন যে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না, এবং অনেকেই বলছেন যে ব্যক্তি উদ্যোগে যে পশু নিয়ে আসার প্রবণতা ঢাকায় সেটি যেহেতু বাড়ছে, অনেকেই এখন নিজেরাই তাদের পশু হাটে নিয়ে আসছেন সরাসরি, ফলে তারা যদি কাঙ্ক্ষিত দামটি না পান সেক্ষেত্রে তাদের এক ধরনের অসন্তোষ বা মনোকষ্ট রয়েছে, সেটিও আমাদের সঙ্গে তারা ভাগ করে নিয়েছেন। পাশাপাশি জানিয়ে রাখি, এবার রাজধানীতে 2 সিটি কর্পোরেশনে মোট 20টি হাট বসেছে, যার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 9টি হাট বসেছে, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 11টি হাট বসেছে। এই হাটগুলোর মধ্যে 2টি হাট স্থায়ী হাট রয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাটটি হচ্ছে গাবতলী পশুর হাট, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটটি হচ্ছে সারুলিয়া পশুর হাট। এর বাইরে যতগুলো হাট বসেছে 2 সিটি কর্পোরেশনের সবগুলোই অস্থায়ী পশুর হাট। এবারে যদি আমরা আসি যে এই বছরের সঙ্গে গত বছরের দামের কতটা তফাৎ, কিংবা কোন ধরনের পশুতে সাধারণ ক্রেতাদের আগ্রহ বেশি, আমরা দেখেছি হাটে ঘুরে বিভিন্ন ক্রেতারাই আমাদেরকে জানিয়েছেন তারা মূলত দেশি গরু পছন্দ করছেন, এবং অনেকেরই আমরা দেখেছি গরু কেনার যে বাজেট সেটি লাখের মধ্যে। অনেকেই বলছেন দ্রব্যমূল্যের যে হারে দাম বেড়েছে সেক্ষেত্রে এখন তাদের গরু কেনার যে বাজেট গত বছর বা তার আগের বছরগুলোতে যেমনটা ছিল, এই বছর তারা অনেকেই তাদের এই বাজেট সীমিত করে নিয়ে আসছেন, কারণ অন্যান্য বাজার দরের সঙ্গে তারা অনেকেই কুলিয়ে উঠতে পারছেন না। এবং আমরা হাটে এসে দেখেছি বিকেলে যদিও আবহাওয়া একটু খারাপ ছিল, তবে সন্ধ্যার পরে সেই আবহাওয়া অনেকটাই গুমট ভাবটি কেটে গিয়েছে এবং হাটের পরিবেশ বেশ শান্ত রয়েছে। দুপুরের দিকে গরমের যে প্রবণতা ছিল সেটিও অনেকটা কমে এসেছে, ফলে বিকেলের পরে যারা হাটে এসেছেন তারা অনেকেই স্বস্তিতে পশু কিনতে পারছেন। এই ছিল আমার কাছে রাজধানীর বছিলা হাট থেকে পশু বিক্রির সবশেষ খবর। সহকর্মী শম্পা বিশ্বাস জানাচ্ছিলেন কোরবানির হাটের খবরাখবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। এ নিয়ে জানাতে সদরঘাট থেকে যুক্ত হবেন মাঝার মাহবুব। মাঝার সদরঘাটে সন্ধ্যাতেই ভিড় বেশি দেখা যায়, আজকে অবস্থা জানাবেন।
এনি আপনি যেমনটি বলছিলেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখ মানুষের যে আসলে উন্মাদনা, আর সদরঘাটে সন্ধ্যার পর যেই আসলে মানুষের যে বাড়ি ফেরার একটা তাড়া থাকে, আমি আমার পেছনের যেই দৃশ্য সদরঘাটের এই কালো পানিতেও রাতের যে ঝলমলে লঞ্চগুলোর যে আলোয় আসলে সৌন্দর্য তৈরি হয়েছে, এটি আর কিছুক্ষণ পরেই থাকবে না, কারণ রাত 8টার পরপরই কিন্তু বরিশাল অঞ্চলের লঞ্চগুলো একসঙ্গে একটি একটি করে ছেড়ে যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ। তারা যেমনটি বলছেন যে এই সংখ্যা আজকে হতে পারে 120টিরও বেশি, কারণ তারা 120টিরও বেশি লঞ্চ ছেড়ে যাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। গতকালকে যেটি ছিল 110টির মতো, 108টি এরকম ছিল। তো এইবার তারা বলছেন যে আসলে পদ্মা সেতু হবার আগে যেই সদরঘাটের যেই চিত্র ছিল, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি বা নদীতে পড়ে যাওয়া অতিরিক্ত যাত্রীর চাপ, সেটি অনেকটাই কমে এসেছে। তবে এখন যেই চিত্র, এটিকে তারা স্বাভাবিক বলছেন আর কি, যে ঈদে আসলে এখন যেই পরিমাণ ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় সদরঘাটে রয়েছে, এটিকে তারা স্বাভাবিক হিসাবে দেখছেন। অপরদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ বলছেন যে আজকেই আসলে সবচেয়ে ভিড় বেশি হবে, আগামীকালকে তেমনটা হবে না বলে তারা মনে করছেন। আর যাত্রীদের পক্ষ থেকে ছোট ছোট দু একটি অভিযোগ রয়েছে, ভাড়া বেশি রাখা এবং দু একটি লঞ্চ বেশি যাত্রী নিয়েও ছেড়ে গেছে। তবে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ তার যেমনটি উত্তর দিয়েছেন যে যদি যাত্রীরা তাদেরকে অভিযোগ জানায় তারা ব্যবস্থা নেবে, এবং কোনো লঞ্চ যদি এখান থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যায় তবে সেক্ষেত্রে টহলরত যারা যে পুলিশ রয়েছে নদীতে, তারা কোনো না কোনোভাবে তাদেরকে ধরে আইনের আওতায় আনবে। এমনটি আসলে যেই সদরঘাটের ঈদে বাড়ি ফেরার যে চিত্র, সেমনটি আমরা দেখেছি। তবে সন্ধ্যা নাগাদ 80টির মতো লঞ্চ ছেড়ে গিয়েছে। এখনও পর্যন্ত আরও 40 থেকে 45টি লঞ্চ আগামী 1 ঘন্টার মধ্যে বিআইডব্লিউটিএ যেমনটি জানিয়েছে যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যানি, সহকর্মী মাঝার মাহবুব জানাচ্ছিলেন ঈদ যাত্রায় সদরঘাটের খবরাখবর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাটসমূহে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, যা ঈদ উল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে। এখতিয়ারভুক্ত এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে আসে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গুরুত্বপূর্ণ লঞ্চঘাটসমূহে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, লঞ্চের ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহারে উৎসাহীকরণ সহ নানা জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও ঈদের সময় মাদকের বিস্তার রোধকল্পে নিয়মিত নৌযানসমূহে তল্লাশি চলমান রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঈদ উল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে। চলছে হজের আনুষ্ঠানিকতা। সূর্যাস্তের আগে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। মুজদালিফায় পৌঁছে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। পরে খোলা আকাশের নিচে করবেন রাত্রি যাপন। এর আগে ফিলিস্তিনি সহ গোটা মুসলিম উম্মার শান্তি কামনায় হজের খুতবা পাঠ করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মালাইকিলি। এরপর মসজিদে নামিরায় জোহরের নামাজ শেষে আল্লাহর দরবারে দুহাত তুলে গুনাহ মাফের ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার সূর্যোদয়ের পর থেকে লাখো মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। আল্লাহর দরবারে হাত তুলে সন্তুষ্টি কামনা করেছেন তারা। চোখের পানিতে জানাচ্ছেন জীবদ্দশার গুনাহ মাফের ফরিয়াদ। 38 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করে খোলা মাঠে লাখো মুসল্লির সমাগম। এবছর বাংলা, ইংরেজি, ফার্সি ও উর্দু সহ প্রায় 50টি ভাষায় খুতবার অনুবাদ করা হয়। আলাপ আলোচনার মাধ্যমে মিয়ানমারের সাথে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জন্য বাংলাদেশ ভুগলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে বলে তিনি মনে করেন। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই।
আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে। মিয়ানমার সীমান্তে পরিস্থিতি আরও খারাপ হলে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত, বাট এখনো পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারকে সরকার কিছুই বলতে পারছে না। আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে, অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটা কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য হ্যালোথিন গ্রুপের ওষুধ হ্যালোসিন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কোথাও এটি পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ভেজাল ওষুধের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। ঢাকা মেডিকেলের নিকটবর্তী ফার্মেসি, ব্যাপারী ফার্মেসি নাম, সেইখানে র্যাবের ম্যাজিস্ট্রেট সহ আমাদের ডিজি সাহেব এবং ডিজি ডাক, আপনারা তো ছিলেন, একটা অভিযান চালানো হয়। উক্ত অভিযানে হ্যালোথেনের নমুনা এবং হ্যালোথেন বিক্রয়ের সাথে সম্পর্কিত একজনকে আটক করা হয়। 1.5 মাস আগে আমরা মিটিং করে মন্ত্রণালয়ে একটা পরিপত্র জারি করছি যে এটা ব্যবহার করা যাবে না, এটা একদম মানে নিষিদ্ধ। এটা যাকে যেখানেই পাবো, সে হাসপাতালে পাবো, যে চিকিৎসকে পাবো, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে, আমার চিকিৎসক ভাইদের কাছে, আমার ফার্মেসির সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। আমি এই অভিযান চালাবো, মানুষের জীবন নিয়ে কোনো খেলা দিব না।